ওই টিপ পড়া মাঠটাকে ধর। সে আমাকে প্রায় 2 মিনিট বুট দিয়ে পাড়ায় পিষলো রাস্তার মধ্যে। সেই সময় আমি পুলিশকে বললাম যে আপনার বুক কাঁপছে না, আপনার মনে হচ্ছে না আপনি ভুল করতেছেন, কারণ ছাত্রভাবে মারতেছেন। তাহলে এই তারুণ্য তো যে কারোর জন্য হুমকি। জুলাইয়ের সময় তো এই ছবিগুলো ঘুরে নাই, নইলে হুট করে সেরেমের সাথে ঝামেলা হওয়ার পরে কি ছবিগুলো আমি পাবলিশ করছি? আমি কি বোকা? 5 তারিখে আমি অসুস্থ হয়ে যাই গণভবনে গিয়ে, বমি করে ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম। ওই দিন আমি এমন কিছু কিছু অস্ত্র দেখছি যে আমি জীবনে কোনোদিন আমার চোখের সামনে দেখিনি। আমি তখন এতটাই ট্রমাটাইজ যে আমি তার হাত থেকে তার বন্দুকটা টানতেছিলাম। কারোর জীবনের মায়া ছিল না আমার কাছে দেশ আগে, তারপর আমি। এই আন্দোলনে আপনি আমার ভূমিকা বা এত হাজার হাজার মেয়ের ভূমিকা অস্বীকার করতে পারবেন? রক্তমাখা শাড়িগুলো কেন রেখে দিয়েছেন? আমার বাচ্চারা জানো এরকমটা হয়, এরকমটা হয়েছে এবং এরকম সময় এরকম করে থাকতে হয়। দর্শক, আজকে নাগরিক টিভি সেটে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন, তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি একজন মডেল, হালকা পাতলা অভিনেত্রী এবং সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন স্টুডেন্ট। আমাদের সাথে আছেন ফারজানা সিথি। আমি যখন বলছি অভিনেত্রী বলা যাবে, উনি বলছে হালকা পাতলা বলতে পারেন। যতটুকু জানি যে আপনি রক্ত দেখতে পারেন না। হ্যাঁ, ওই সময় এত রক্ত কিভাবে মেন্টালি ট্রমাটাইজ লাগছে না? রক্তের ঝড়, রক্তের বন্যা আমার শরীরে যায় হচ্ছে জুলাইয়ের 15 তারিখে। 15 তারিখে যখন ছাত্রলীগ প্রথম হামলাটা করে, তখন আমি ছিলাম ডিএমসিতে। আমি একাই প্রায় 136 থেকে 140 জনকে ডিএমসিতে অ্যাডমিট করাই, যারা প্রত্যেকেই রক্তাক্ত ছিল। ওই দিন প্রায় 4 দফায় ডিএমসিতে আমার ছাত্রলীগের সাথে মারামারি হয়। কতজন নারী ছিল? ম্যাক্সিমামই নারী ছিল। 15 জনের মধ্যে প্রায় 9 জনের মতোই নারী ছিল। ওই দিন আমি এমন কিছু কিছু অস্ত্র দেখছি যে আমি জীবনে কোনোদিন আমার চোখের সামনে দেখিনি। চাপাতি বা চাইনিজ কুড়াল টাইপের কিছু, যে এখান থেকে আপনি অবধি হচ্ছে ওটার হাতল, আর হাতলের মাথায় হচ্ছে একটা ওই যে কুড়াল থাকে না, ওইটা লাগানো। মানে ও চাইলে আপনাকে এখান থেকে ওইখানে মেরে দিতে পারবে এরকম করে। ওরা 60 থেকে 70 জন, আমরা এখানে মাত্র 15 থেকে 16টা ছেলে মেয়ে। তো ডিএমসির ইমার্জেন্সি এরকম একটা জায়গা, ওখানে শুধু স্টুডেন্ট ছিল তা না, তো অনেক ক্রিটিক্যাল পেশেন্ট ঢুকতেছিল। মানে আমি তখন কাকে রেখে কাকে ধরবো? আমার সামনে একটা ব্লিডিং হতে মরে যাওয়া অবস্থা, কারণ বাইরে একটা যুদ্ধক্ষেত্র, এখানে হচ্ছে আহত মানুষগুলো আসতেছে। ডিএমসির সামনে যে আনসাররা থাকে নিরাপত্তার স্বার্থে, তারাও কেচি গেটের মধ্যে ঢুকে কেচি গেটটা লাগাই বসে থাকতেছিল। আমি তো পারতেছি না, আমি তো নিরস্ত্র, আপনি বের হন। সে আমাকে বলে আপনার জানার মায়া আছে, আমার জানার মায়া নাই। আমি তখন এতটাই ট্রমাটাইজ যে আমি তার হাত থেকে তার বন্দুককে টানতেছিলাম। আপনি আমার পিছে যান, আমি আপনাকেও দেখতেছি, আমি আমার ভাই বোন গুলাকেও দেখতেছি। আমি তো পারতেছি না এইভাবে মারতে দেখতে। আপনি বন্দুক চালাতে পারেন না। তাহলে ওই সময় টানাটানি করছিলেন, মানে কি করতেন ওটা দিয়ে? আমি জানি না, আমার জাস্ট মনে হচ্ছিল সামহাও আমার সেভ করতে হবে। সামহাও আমার, মানে আমি এতটা ট্রমাটাইজ তখন যে ওরা আমাকে কেচি গেটের মধ্যে আটকে দিছে। আমি দেখলাম আমার সাথে 2টা জুনিয়র আমার সঙ্গে নাই, ওরা 2টা মেয়ে। আমি আশেপাশে কোথাও পাচ্ছি না। আমি তখন দেয়াল টপকে, মানে আমাকে তো ওরা গেট দিয়ে লাগাই দিছে, আমি তখন ওই গেটটা টপকে বের হয়ে ওদেরকে খুঁজতে যাচ্ছিলাম। আর যখনই ছাত্রলীগ আমাকে ফার্স্ট অ্যাটাক করে, হ্যাঁ, আমি যখন রাত 11টায় বের হয়ে ডিএমসি থেকে, আমার পুরো শরীর মানে রক্ত শুকায়, আমার কাপড় শক্ত হয়ে গেছে এরকম। আপনার সামনে কেউ মারা গেছিল? 3 দিন পরে ওই দিন আমি যাদেরকে ভর্তি করছি তার মধ্যে থেকে একজন মারা গেছিল। ওর হচ্ছে মাথার বাম পাশে বাড়ি লাগছিল এবং ওর ব্লাড ছিল ও নেগেটিভ। এবং ওই মুহূর্তে এমন একটা অবস্থা যে কোনোভাবে কেউ আসবে। যখন সে আহত হয়েছিল তখন তো তাকে সামনাসামনি দেখেছিলেন? কি মানে কিছু বলতে চেয়েছিল বা তাকাতে পারছিল বা অজ্ঞান ছিল? 2 বার ছল করে তাকালো এবং এরপরে চোখটা বন্ধ ছিল। ওর অনেক বেশি মাথায় রক্তক্ষরণ হচ্ছিল। আমার একটা ছোট বোন, ওর হাতে বাড়ি লাগছিল, পেছন দিয়ে একটা রিক্সা করে তুলে দিছি হলে যাবে। আমি আবার 1 কিলো হেঁটে যখন ডিএমসির ইমার্জেন্সি গেটে আসলাম, আমি দেখলাম ওই মেয়েকে আবার কোলে করে নিয়ে আসছে। ও হল অব্দি যাইতে পারে নাই, ওকে আবার মারছে রাস্তাতেই। তারপরে 16 তারিখে আমরা যখন আবার রাস্তায়, পুলিশ যখন একটা শান্তিপূর্ণ মিছিলকে আটকে দিয়ে চলে যেতে বললো ভিসি চত্বর থেকে, সেই সময় আমি পুলিশকে বললাম যে আপনার বুক কাঁপছে না, আপনার মনে হচ্ছে না আপনি ভুল করতেছেন, কারণ ছাত্রভাবে মারতেছেন। সরি। যে কোনো সময় মারা যেতে পারতেন ফারজানা সিথি, এবং আপনার চোখের সামনে অনেকে মারা গেছে। ডান পাটা ভাঙা, পুলিশের মায়ের খেয়ে ভাঙা আমার পাটা। এটা আমি মাইরটা খাইছি হচ্ছে 18 তারিখে। আমি চাইলে ওই দিন ডিএমসিতে মরে যেতে পারতাম। আমি চাইলে পরের দিন পুলিশের সাথে ঝগড়া করার সময় পেছনে যখন আমাকে আবার ছাত্রলীগ অ্যাটাক দিল, সেদিন মরে যেতে পারতাম। আমি চাইলে 17-18 তারিখে যেদিন হলের মধ্যে বিজেপি এবং পুলিশ ঢুকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড মেরে সবাইকে হল ছাড়া করতেছিল, সেদিন যখন আমি গেছি, যেদিনই আমাকে মেরে পাটা ভাঙা হয়েছে, আমি চাইলে ওদিনও মরে যেতে পারতাম। ওদিন তো আমরা নীলক্ষেতের সামনে গেলাম জাস্ট হলের খবর নিতে, কারণ হলে তখন ইন্টারনেট অফ। গিয়ে আমরা সুন্দর করে হাত উঁচু করে দিয়ে বললাম আমরা নিরস্ত্র, আমরা শুধু আসছি, আমাদেরকে শুধু জানান যে ওরা হল ছাড়ছে কিনা বা ওদের সেফ এক্সিটটা আসলে হয়েছে কিনা।
আমরা দুজনকে বললাম যে আপনারা 10 জন মিলে আমাদের 2 জনকে ভেতরে নিয়ে যান। পুলিশ বলল চেপে দাঁড়ান। জাস্ট 1 মিনিটের মধ্যে সে ঘুরে এসে কোনো কথা হবে না, কোনো প্রশ্নের উত্তর নেই, আপনারা এখান থেকে যান বলে নন স্টপ পিটানো শুরু করলো। তো আমার একটা ছোট ভাইকে হচ্ছে পুলিশ কলার ধরে আটকায় ফেলছে। এই জন্য আমার আরেকটা বন্ধু সে গেছে কেন পুলিশের কলার ধরছে, পুলিশ ওকে ছেড়ে ওর কলারটা ধরে বসছে। পুলিশের কলার ধরছে ওইরকম উপরে উঠে গেছে মাটি থেকে। তো আমি গিয়ে ওকে প্যাঁচে ধরছি যে আমি ওকে ছেড়ে দেন। আমরা তখন গণতন্ত্র মুক্তি তোরণের সামনে। তো আমি যখন ওকে ছাড়তেছি না, পুলিশ বললো দুইটাকে একসঙ্গে নে। তখন আমার ওই বন্ধুটা